এক মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে ১৩০০ মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। দেশে ভবিষ্যতে অতি দারিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। হজে যেতে ঢাকা থেকেই আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছে সৌদি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক। এবং ফেনীতে জালিয়াতি করে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা ঢাকা ব্যাংক কর্মকর্তা। অর্থ উদ্ধারে ব্যাংকে ধর্ণা দিচ্ছেন গ্রাহক। পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এক মাসের ব্যবধানে কাল বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তের আগের স্প্যানগুলোর সঙ্গেই বসানো হবে নতুন স্প্যান। নবম এ স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে ১৩৫০ মিটার সেতু। এছাড়া গতকাল থেকে সেতুর স্প্যানের ওপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও শুরু হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ। যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। ২০১৭ সালে জাজিরা প্রান্তের প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডুলের ৫টি স্প্যানের কাজ। এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের ৫টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত এক মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া, যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়েছে প্রায় ৪,০০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরায় নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত দুটি পিলারে বসানোর উপযুক্ত করে। এছাড়া বছরখানেক আগে থেকে স্পেনের নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ শুরু হলেও এবার স্পেনের উপরের অংশে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। মঙ্গলবার নদীর জাজিরা পাড়ের অংশে ৪ লেনের প্রথম রোড স্ল্যাবটি বসানো হয়। নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্পেন বসানোয় অগ্রগতি। মাত্র ১.৫ মাসের মধ্যে সবশেষ ৩টি স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় ১.৫ কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি দরিদ্রের হার ১১ ভাগে নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়েও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের আহ্বান জানান। বাংলাদেশের গ্রামে তিনি দেখেছেন দারিদ্র্যের হাহাকার, তিনি দেখেছেন মুমূর্ষ নরনারী কষ্ট, মানুষ ওষুধ পায়নি, চিকিৎসা পায়নি, খাবার পায়নি, থাকার জায়গা নাই। এই যে মানুষের দারিদ্র্য, এটা তাকে ব্যথিত করেছে এবং সেজন্য তিনি তার জীবনের সবকিছু ত্যাগ করে এই বাংলাদেশের এই মানুষগুলির জন্যই তিনি কষ্ট স্বীকার করে গেছেন এবং সেই কষ্টের ফসল হিসেবেই কিন্তু আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন জাতির মর্যাদা। কাজে আজকে আমাদের এটা জাতীয় কর্তব্য আমি মনে করি যে তার জন্ম শতবার্ষিকীটা আমরা এমনভাবে উদযাপন করব যখন বাংলাদেশও আজকে আমাদের দারিদ্র্যের হার আমরা ২১ ভাগে নামিয়ে নিয়েছি, প্রকৃত হার আরো কমবে। হয়তো দরিদ্রের হার আমরা ১১ ভাগে নামিয়ে নিয়েছি, আমাদের লক্ষ্য আরো কমিয়ে যেন কোনো হতদরিদ্র বলে কিছু থাকবে না।
হজে যেতে আর দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। সৌদি আরবে প্রবেশের আগেই ঢাকায় আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছেন সৌদি আরবের একটি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করবেন তারা। ধর্ম সচিব জানান, 6 এপ্রিল আসবে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সচিব সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পবিত্র হজ পালনে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ সৌদি আরবে যান। এ সময় জেদ্দা বিমানবন্দরে একের পর এক বিমান নামতে থাকায় ইমিগ্রেশনে জট লেগে যায়। ভ্রমণের ক্লান্তি নিয়ে এহরাম বাঁধা অবস্থায় দীর্ঘ সময় হাজিদের টার্মিনালে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশনের জন্য। ভোগান্তি কমাতে বাংলাদেশের অনুরোধে ঢাকায় বিমানে ওঠার আগেই সৌদি আরবের ইমিগ্রেশন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসছে কারিগরি দল। এয়ারপোর্ট ভিজিট করবে বা অন্য অবকাঠামোগত সুবিধাগুলি দেখবে, এয়ারপোর্ট সিকিউরিটি দেখবে বা অন্যান্য যেগুলো কিংবা প্রযুক্তিগত বিষয়ের কোনো কমতি আছে কিনা এগুলি তারা দেখবে। টেকনিক্যাল বিষয়গুলি দেখে গিয়ে তারা রিপোর্ট করবে। বিষয়টা নিয়ে পরবর্তী যে হাই পাওয়ার টিম যারা আসবে তারা হয়তো ওগুলি এসে আরও বিস্তারিতভাবে আলোচনা হতে পারে। বাংলাদেশে আগামী ইমিগ্রেশন হলে দুর্ভোগ কমার পাশাপাশি সময় বাঁচবে মনে করেন হজ এজেন্টরা। ইমিগ্রেশন করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এখানে অনেক দীর্ঘ লাইন থাকে। বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ হাজি যারা থাকেন তাদেরকে নিয়ে আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়। ইমিগ্রেশনটা যদি আগাম আমাদের ঢাকা এয়ারপোর্টে হয়ে যায় তাহলে হাজি সাহেবের বিমান থেকে নেমে সরাসরি টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবে। অবকাঠামো স্বল্পতা বা আমলাতান্ত্রিক জটিলতায় এই সেবা চালুর প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার তাগিদ হাব মহাসচিবের। এখানে ইমিগ্রেশন সম্পন্ন করবেন কিন্তু সৌদি আরবের লোকজন। সরকারের কাছে আবেদন করব আমরা যাতে সৌদি কর্তৃপক্ষকে প্রি ডিপার্চার ইমিগ্রেশনটা করার জন্য সকল ধরনের সহায়তা করি। মেশিনারিগুলি প্রতিস্থাপন করার জন্য অ্যাক্সেস দেয়া এবং কোনো রকমের আমলাতান্ত্রিক জটিলতা যাতে তাদের এটাকে রুদ্ধ না করে। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজযাত্রীরা আগাম ইমিগ্রেশনের সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ হবে এই সুবিধাপ্রাপ্ত তৃতীয় দেশ। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে আজ গাবতলী এলাকায় তুরাগ নদীর অংশে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, সবুজ, উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্যায়ের 8ম দিনে এসে আজ কিন্তু আবারও ছন্দপতন ঘটল এবং এখানে কিন্তু এখন বেশ একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি সেই কারণটা, এবং সেই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটেছে। মূলত কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, আমরা ঠিক যে বর্ষায় দাঁড়িয়ে আছি তার অপর পাশে অর্থাৎ সাভারের কাউন্দিয়া, তুরাগ নদীর এই পাশটা হলো মিরপুর গাবতলী, ঠিক অপর পাশে হলো কাউন্দিয়া। তো সেই কাউন্দিয়াতে কিন্তু উচ্ছেদ যখন করতে গিয়েছে বিআইডব্লিউটিএ, তার উচ্ছেদকে কেন্দ্র করে সেখানকার যিনি ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত, তিনি মূলত উচ্ছেদে এসে বাধা দিয়েছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিএ, এবং বিআইডব্লিউটিএ এর একজন কর্মকর্তাকে মারধর করেছে বলেও দাবি করেছেন বিআইডব্লিউটিএ এর একজন অতিরিক্ত পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলা হয়, রেজাউল করিম। তো এর অভিযোগে কিন্তু ইতিমধ্যেই তাকে এখানে আটক করে নিয়ে এসছেন বিআইডব্লিউটিএ এর যারা কর্মকর্তা। মূলত ইনি হলেন আতিকুর রহমান শান্ত, তিনি কিন্তু ইতিমধ্যেই তাকে এখানে নিয়ে এসছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। দাবি করেছে এখানকার যারা বিআইডব্লিউটিএ এর যে ইনি যিনি কাউন্সিলের চেয়ারম্যান, তিনি বিআইডব্লিউটিএর অভিযানে বাধাগ্রস্ত করেছেন এবং একজন কর্মকর্তাকে মেরেছেন বলে দাবি করেছেন। তো এই বিষয়ে ইতিমধ্যে এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে মোস্তাফিজুর রহমান, আমরা একটু তার কাছে জানবো, খুব ছোট্ট করে বলবেন বিষয়টি কি এবং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা। বিষয়টি আমি শুনছি, হ্যাঁ, বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি আর কি, পরে জানানো যাবে। কি মূলত অভিযোগটি কি এসছে? অভিযোগটা ওই পারে একটু ভরাটের বিষয় আছে, সেখানে চেয়ারম্যান সাহেব এসেছিল। তো এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এখানে উপস্থিত পুলিশ বা আমাদের যে বিআইডব্লিউটির কর্মকর্তা যারা ছিলেন, আমি তাদের কাছে জিজ্ঞেস করছি। এখানে চেয়ারম্যান সাহেব আছে, তো আমি সেটা দেখছি।
পরে অবগত করবো। আপনি বিস্তারিত জেনে বিষয়টি সিদ্ধান্ত নেবেন। জি, তো যেটি বলছিলেন যে ম্যাজিস্ট্রেট সাহেব যে বিষয়টি বিস্তারিত শোনার পরে এখন তাকে আটক করে রাখা হয়েছে, তাকে গ্রেফতার করা হবে কিনা বা তাকে গ্রেফতার করে কোনো থানায় পাঠানো হবে কিনা সে বিষয়টি যাচাই বাছাই করে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন। তো পাশাপাশি দেখছেন যে উচ্ছেদ অভিযান কিন্তু এখনো চলছে এই পাশে সাভার অংশে, তবে কাউন্দিয়া পাশে যেখানে চেয়ারম্যান বাধা দিয়েছিলেন সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি এখানে কম করে হলেও কিন্তু এই সাভারের ওপাশ এবং এই মিরপুর পাশে কিন্তু বেশ কয়েকটি বহুতল ভবন, 4তলা ভবন, 3তলা ভবন সহ 15 থেকে 20টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এখন কিন্তু এখানে যারা বিএডব্লিউডি কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বেশ নাখোশ আমরা দেখছি। তারা কিন্তু বলছেন যে কোনো মূল্যে চেয়ারম্যানকে তারা গ্রেফতার করার দাবি জানাচ্ছেন। তবে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তো এখন পর্যন্ত এই মিরপুর অংশে উচ্ছেদ অভিযান চলছে এবং কাউন্দিয়া অংশে কিন্তু উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। দেখা যাক সবশেষ যে ইউনিয়ন চেয়ারম্যানকে আটক করে এনে রাখা হয়েছে তার বিষয়ে কি সিদ্ধান্ত হয়। তো সবুজ, এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। রাজধানীর চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান বিআইডব্লিউটি এর অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। ফেনীতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকা ব্যাংকের ফেনী শাখার এক কর্মকর্তা। টাকা উধাওয়ের ঘটনা জানাজানি হলে গত 12 মার্চ থেকে লাপাত্তা অভিযুক্ত ক্রেডিট কর্মকর্তা গোলাম সাইদ রাসেব। বিষয়টি জানার পর থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা উদ্ধারে প্রতিদিনই ব্যাংকে ভিড় করছেন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। লক্ষ টাকা আমার লোন অ্যাকাউন্টে পুরো টাকাটাই ট্রান্সফার করে নিয়ে গেছে। আমাকে বর্তমান সুদ সহ ফেরত দিক এবং এই ধরনের জালিয়াতি যেন বন্ধ হয়। নিজের অজান্তেই তার অ্যাকাউন্ট থেকে 69 লাখ টাকা গায়েব হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে ভেঙে পড়েন অজয় কুমার বণিক নামের ফেনী বড়বাজারের এই কাপড় ব্যবসায়ী। শুধু অজয় কুমার বণিক নন, ঢাকা ব্যাংক ফেনী শাখার এখন পর্যন্ত অন্তত 20 জন গ্রাহকের সাথে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাদের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাংক কর্মকর্তা গোলাম সাইদ রাসেব। তাকে সহায়তা করেছেন একই শাখার ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদ। ইতিমধ্যে সে তার কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহ হয়েছে, আমাদের টাকা রীতিমতো জালিয়াতির মাধ্যমে এখান থেকে লোপাট হয়ে গেছে। গত 9 বছর ঢাকা ব্যাংকের ফেনী শহর শাখায় কর্মরত রাসেব বিশ্বস্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই ব্যাংক কর্মকর্তা অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে চেক নিয়েছিলেন। পরে বিভিন্ন সময় সুযোগ বুঝে সে সকল চেক দিয়ে নিজেই টাকা উত্তোলন করে নেন। এছাড়াও গ্রাহকদের কাছ থেকে ধার সহ অ্যাকাউন্ট হ্যাক করেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আমার 36,25,000 এখন বর্তমানে আটকেছে, আর আমার বাইরে প্রায় 21 লাখ টাকার মতো। আমাদের টাকা রাখছি, আমাদের টাকার জন্য আমরা আসছি, আমাদের টাকা দাবি ফেরত চাই আর কি। গ্রাহকদের টাকা গায়েবের বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত 12 মার্চ জানান শাখা ব্যবস্থাপক। আর ব্যাংকিং চ্যানেলে টাকা খোয়া গেলে তার ক্ষতিপূরণ গ্রাহকদের দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা কাস্টমারদেরকে আশ্বস্ত করতেছি যাদের আমাদের ব্যাংকিং চ্যানেলে যদি কোনো ধরনের হ্যাকিং হয়ে থাকে, যাই হয়ে থাকে, এটা যদি কোনো ধরনের যাই হবে আমরা সেটা সামারাইজ করে আমরা ক্ষতিপূরণ দিব। অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত, মামলার তদন্তের কার্যক্রম পরিচালনা করবেন দুদক কর্তৃপক্ষ। এক্ষেত্রে দুদক কর্তৃপক্ষ যদি আইনগত সহায়তা চায়, আসামি গ্রেপ্তার সহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ আইনগত সহায়তা দিতে আমরা রেডি আছি। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রাশেব ফেনী সদর উপজেলার মৌটুবি ইউনিয়নের বড় বাড়ির মৃত আজিজুল হক ভূঁইয়ার ছেলে। 19 মার্চ রাতে ব্যাংকটির পক্ষ থেকে পলাতক কর্মকর্তা গোলাম সাইদ রাশেব ও ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রাহকদের 7,08,40,000 টাকা হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শাখা ব্যবস্থাপক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। রাজধানীতে গতকাল বাস চাপায় নিহত আবরারের নামে প্রগতি সরণিতে ওভারব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র ও নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের বাবা। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রথমে আমি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের শিক্ষার্থী প্রিয় সন্তান আবরার আহমেদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের মাননীয় মেয়র ঢাকা নর্থ সিটি কর্পোরেশন তিনি আবরার আহমেদ চৌধুরীর নামে এখানে একটি ফুটওভার ব্রিজের
ফলক স্থাপন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন করা হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং এই সুপ্রভাত বাসটির রেজিস্ট্রেশন রুট পারমিট গতকাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকা মহানগরীতে এই সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে, ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে এবং আমরা এই ড্রাইভারের বিচার প্রক্রিয়া দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা নিব। এই অপরাধের উপযুক্ত শাস্তি বিধান করে দৃষ্টান্ত স্থাপন করা হবে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দফায় দফায় ট্রাফিক মাস, শৃঙ্খলা সপ্তাহ, পক্ষকাল পালন করেছি, এখনো একটি চলমান আছে। অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, পুরোপুরি সাফল্য আসেনি নানা কারণে, কিন্তু আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি সড়কের শৃঙ্খলা এস্টাবলিশ করার জন্য। আমাদের চালক এবং মালিকদের দায়িত্ব কি সেটি আমরা জানি এবং তাদের বলা হয়েছে। এখন আমরা কঠোর আইন প্রয়োগে যাব। পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আড়ো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। এবং বেপরোয়াভাবে গাড়ি যারা চালায়, স্টপেজ লাইনে গাড়ি যারা দাঁড় না করে, তাদের বিরুদ্ধে আমাদের অত্যন্ত শক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ইতিমধ্যে মেয়র মহোদয়, সাউথ সিটি কর্পোরেশন মেয়র মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় ফুটওভার ব্রিজ, আন্ডারপাস এবং ফ্লাইওভার ইউলুপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সরকারের বিভিন্ন সংস্থা এর সাথে জড়িত। পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগের দায়িত্বে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, সিগন্যাল সিস্টেম, আরো কিছু কাজ রয়েছে, ভৌত অবকাঠামো তৈরি করা, সেই কাজগুলো সরকারের অন্যান্য সংস্থার। সেই সংস্থাগুলোর মাধ্যমেও মাননীয় মেয়র দুজনের নেতৃত্বে আমরা সমন্বয়ের মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, যত্রতত্র বাস যাতে না দাঁড়ায় এবং বেপরোয়া গতিতে যাতে না চালায়, সেজন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ঢাকা শহরের বাস কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে 6টি কোম্পানিতে রূপান্তরিত করা হবে। আজকে সেটার মিটিং আছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাকে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকলে সেগুলোকে কেটে স্ক্র্যাপ করে দেওয়া হবে। 2-1 দিনের মধ্যে এটা আপনারা দৃশ্যমান দেখতে পাবেন। এবং বাস লাইন ফ্র্যাঞ্চাইজ করার পরে ঢাকা শহরের চিত্রপট পাল্টে যাবে। আমাদের এমআরটি লাইন হচ্ছে, বিআরটি লাইন হচ্ছে। এই নির্মাণ কাজের জন্য অনেক ক্ষেত্রে যানজট বেড়েছে, কিন্তু এই কাজগুলো শেষ হলে ঢাকা শহরের আমূল পরিবর্তন হবে, চিনা যাবে না ঢাকা শহরকে। সরকার ইতিমধ্যেই উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলো দেখভাল করছেন, আমাদেরকে সকলকে নির্দেশনা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, সড়ক এবং সেতু মন্ত্রী মহোদয় এখন অসুস্থ আছেন, তিনি ফিরে এলেই দ্রুততম সময়ে এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা বাকি পদক্ষেপগুলো গ্রহণ করব এবং এই শহরকে যানজট মুক্ত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মাননীয় মেয়র দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় মেয়র উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। আমরা সকল সংস্থা তাদের সম্পূর্ণ সহযোগিতা দিব। আজকের এই ফুটওভার ব্রিজটা উদ্বোধক হিসাবে ব্রিগেডিয়ার আরিফ, আজকে আমাদের যিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাবার নামে এটি উদ্বোধন করা হয়েছে, মেয়র সাহেব করেছেন।
আমরা সর্বক্ষেত্রেই এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। কিন্তু পথচারীরা, ড্রাইভাররা যে আইন মানতে চায় না, এটা আমাদের জন্য বড় সমস্যা। আমরা আপনাদের সকলকে অনুরোধ করব, প্রিয় শিক্ষার্থীদের অনুরোধ করব, আপনারাই পারেন এইটাকে পরিবর্তন করতে। আপনারা সবাই কিন্তু এক একজন চেঞ্জ মেকার। সুতরাং আপনারা স্টুডেন্ট কাউন্সিল করে এই সবাই যেটা আইন মানে সেই সঙ্গে চালু করতে হবে। পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলন্তবাসের সামনে দিয়ে যাতে দৌড় না দেয় সেই বিষয়টাও আমাদের দেখতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে। সকলের সহযোগিতা চাই। সময় দিন, আমাদের কাজ করতে দিন। পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা শহরে হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চলে না। আমরা একটা উদ্যোগ নিয়েছি, নো হেলমেট নো ফুয়েল। তার কার্যকর হয়েছে, দৃশ্যমান হয়েছে, আপনারা দেখেছেন। উল্টা দিকে গাড়ি যাওয়া, সিগন্যাল ভায়োলেশন করে স্টিকার লাগিয়ে হুটার বাজানো, নানা জাতীয় কাজের আমরা কিন্তু অনেক উন্নতি করেছি। তবে এখনো আমাদের যেতে হবে অনেক দূর শৃঙ্খলাটা দৃশ্যমান করার জন্য। সেজন্য আমাদের ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি। রাজধানীতে গতকাল বাস চাপায় নিহত আবরারের নামে প্রগতি সরণিতে ওভারব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তরের মেয়র ও নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারের বাবা। সেখানেই জনসাধারণের জন্য বক্তব্য রাখছিলেন ডিএমপি কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। 4.62% কমিয়ে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1,65,000 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন দেয় এনইসি। সভায় আইএমইডির কার্যক্রমে গতি আনার সঙ্গে জেলাভিত্তিক মাস্টার প্ল্যান গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী। কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন অনেকটা একই সূত্রে গাঁথা, যা দৃশ্যমান হয় সরকার ঘোষিত নানা পরিসংখ্যানের মাধ্যমে। শেষ এক দশকে বহুমাত্রিক পরিকল্পনা অনুযায়ী আর্থসামাজিক উন্নয়নে বেশ সফল বাংলাদেশ। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় গুরুত্ব দেওয়া হয়েছে উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায়। সরকারি তহবিলের ব্যয় 1,000 কোটি টাকা বাড়িয়ে 2018-19 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1,65,000 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে এনইসি। সভায় টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জেলাভিত্তিক মাস্টার প্ল্যান গ্রহণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরএডিপি যেটা হলো চূড়ান্ত 1,65,000 কোটি টাকা। তিনি মনে করেন যে আমাদের যে অর্থনীতির বর্তমান যে সাইজ, বহর, আইএমইডির পক্ষে এটাকে পুরোপুরি তদারকি করা ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ইন্টেলেকচুয়ালি, টেকনিক্যালি সকল দিক থেকে তারা নট আপ টু দ্যাট লেভেল। তিনি আরেকটি অর্ডার দিয়েছেন যে প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক যেন মাস্টার প্ল্যান থাকে। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় $1,909। চলতি অর্থ বছর শেষে জিডিপি প্রবৃদ্ধিও দাঁড়াবে 8.13-এ। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে 8.13%। 1751 থেকে আমাদের মাথাপিছু আয় $1,909। জিডিপিতে আসার জন্য আমাদের এক্সপোর্ট বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বেড়েছে। যে মূল খাতগুলা সবগুলো খাতে আমাদের বেড়েছে। সংশোধিত এডিপিতে 9,000 কোটি টাকা কমে বিদেশি অর্থায়নের পরিমাণ 51,000 কোটি টাকা। মোট প্রকল্পের সংখ্যা 1,916টি। প্রাইভেট সেক্টর আমাদের ইঞ্জিন অফ গ্রোথ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির 8.5% লক্ষ্য ধরে বাজেট প্রণয়নের কাজ করা হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী মোস্তফা কামাল। মেগা প্রকল্প আমার গ্রাম আমার শহর প্রকল্প এবং কর্মসংস্থান বাড়াতে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন মন্ত্রী। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, শিল্প খাতে ব্যয় বাড়াতে পরামর্শ দিয়েছেন বৈঠকে উপস্থিত অর্থনীতিবিদরা। দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে বলে গ্রামে কর্মসংস্থান বাড়বে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডকে শক্তিশালী করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে অনলাইন ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে। শিল্প কারখানা স্থাপন ও রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
টেকনোলজি ফর প্রসপারিটি স্লোগানে রাজধানীতে শুরু হলো তথ্য প্রযুক্তি খাতের প্রদর্শনী বেসিস সফট এক্সপো 2019। 3 দিনব্যাপী এবারের প্রদর্শনীতে প্রায় 250টি দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবার প্রদর্শনী এলাকাকে 10টি জোনে ভাগ করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য থাকছে B2B ম্যাচ মেকিং সেশন, যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার প্রসার খুব সহজেই করতে পারবেন। আয়োজন করা হবে কর্পোরেট আওয়ার, জাপান ডে। শিক্ষার্থীদের জন্য থাকছে ICT ক্যারিয়ার ক্যাম্প। দর্শক, আমরা চলে যাচ্ছি প্রগতি সরণিতে, যেখানে ফুট ওভারব্রিজ উদ্বোধনের পর কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমি আবরার আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি গতকাল তার বাবার সাথে দেখা করেছি, পরিবারের সাথে দেখা করেছি, আমি জানাজাতে গিয়েছিলাম। এটি না দেখলে কত হৃদয় বিদারক হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য। আমি গতকাল এসেছিলাম, এসে গতকাল আমি বলেছি যেখানে ছাত্রদের দাবি, জনগণের দাবি, স্থানীয় সকলের দাবি, যেখানে একটি ফুট ওভার ব্রিজ করতে হবে। এবং আমি মনে করি আমাদের নিরাপদ সড়কের মধ্যে ফুট ওভার ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে ফুট ওভার ব্রিজ করতে এসেছি আমরা। আমাদের সাথে এসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা। আমি অনুরোধ করেছিলাম বিউপির যিনি ভাইস চ্যান্সেলর আছেন জেনারেল বাড়ি এবং তাদের কর্মকর্তাকে আসার জন্য, সবাই এখানে এসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আমরা কেউ মেনে নিতে পারি না। এটি আমাদের মেনে নেওয়ার ব্যাপারও না। বাট আমরা মনে করি যে আসুন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমি প্রত্যেকটা সবার সাথে আলাপ করছি। আজকে যেই ফুট ওভার ব্রিজটা হবে, আমি সিটি কর্পোরেশনকে বলেছি আগামী 2 মাসের ভিতরে এখানে এই ফুট ওভার ব্রিজ হবে এবং ব্রিজটি হবে, গতকাল ছাত্রদের দাবি ছিল আবরার নামে হয়েছে এবং এটা উদ্বোধক হিসেবে উদ্বোধনে আমি তার বাবার সাথে আলাপ করেছি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ, উনি সম্মত প্রকাশ করেছেন, আমি আসতে পারলাম না, কিন্তু আমি বলেছি আপনার নামে ব্রিজটা আমি উৎসর্গ করতে চাই, আপনার ছেলের নামে, এবং আপনি উদ্বোধক এসে থাকবেন। আমরা যেটা বলতে চাই, আমাদের নিরাপদ সড়ক আমাদের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের সিটি কর্পোরেশনের আমরা কাজ করছি। আজকেই আমাদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি মিটিং আছে। আমরা আজকে মিটিং করব, যত দ্রুত সম্ভব কিভাবে করা যায় এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের চ্যালেঞ্জ অনেক আছে। যে বাসটি যে গতকাল চলছিল, আমি দেখেছি যে ড্রাইভার যে চালাচ্ছিল সেই ড্রাইভারের লাইসেন্স হলো লাইট ভেহিকেল দিয়ে তারা কিভাবে হেভি ভেহিকেল চালাতে পারে, এটিও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। বাস স্টপেজের নির্দিষ্ট জায়গায় বাস স্টপ ছাড়া যদি কেউ বাস অন্য কোনো জায়গায় থামানো হয়, সেই বাসের ব্যাপারে কিন্তু আমি ইতিমধ্যে আলাপ করেছি। আমি অনুরোধ করেছি আমাদের পুলিশ কমিশনারকে, আমাকে বলেছে সর্বাত্মক সাহায্য করবেন। এবং আমরা মনে করি ডিএনসিসি ডিএমপি মিলে আমরা সুন্দরভাবে একটি চমৎকার, আমাদের যা কিছু আছে, যেই সামর্থ্য আছে এই মুহূর্তে আমরা চেষ্টা করি এই সামর্থ্য নিয়ে আমাদের সুন্দরভাবে চালানোর জন্য। অবশ্যই আমাদের যখন ফ্র্যাঞ্চাইজ যখন হবে তখন আরো সুন্দর হবে, কিন্তু ইতিমধ্যে আমাদের যেখানে যেখানে বাস থামা দরকার বাস যেন থামা হয়। আমি গতকাল কথা বলেছি আমাদের বাস অ্যাসোসিয়েশন মালিকের সাথে, আমি বলেছি যে এই রুটে যে বাসটি ঘটনা ঘটলো সেই বাস যেন পুনরাবৃত্তি না হয়। আমরা মনে করি আমরা আসুন, আপনারা যারা আছেন, জনগণ আছে, ছাত্ররা আছে, সবাইকে অনুরোধ করব আমাদেরকে আপনারা এনি কাইন্ড অফ সাজেশন ডিএনসিসি কে দিতে পারবেন। ইতিমধ্যে আমি বলেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। আমরা অবশ্যই আমরা 7 দিন পর আমরা কি প্রগতি হলো,
কি কাজের অগ্রগতি হলো এগুলো জানাবো। এটি একটি নতুন উদ্যোগ। আমাকে অনেক ছাত্ররা গতকাল বলেছে যে আমরা আপনারা কিভাবে সম্পৃক্ত হব। আমি মনে করি আপনারা আপনাদের ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা আমার কাছে আসুন। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 2 জন বা 3 জন এবং শিক্ষক নিয়ে একটি ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করতে চাই এবং এটি নিয়ে শুধু আমাদের নিরাপদ সড়ক সহ আরো অনেক কিছু আছে চ্যালেঞ্জ। আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব, এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই। আজকে এই ফুট ওভার ব্রিজ যেটা হলো এটি আমাদের জন্য কি শিক্ষা। যারা বাস চালান, বাস মালিক, বাস শ্রমিক, বাস ড্রাইভার সবাইকে অনুরোধ করব আপনারা কিছু করার আগে আপনারা নিজেরা আপনাদের গাড়ি টেস্ট করে নেবেন। গাড়ির সকল কাগজপত্র সহ, গাড়ির ফিটনেস সহ, আপনার নিজের ফিটনেস সহ আপনারা সবাই ঠিক করে নেবেন। এছাড়া আপনারা কেউ গাড়ি চালাবেন না, কারণ একটি আর যেন কোনো ছাত্র যেন জীবন দিতে না হয় আমি অনুরোধ করি। আমি সকল বাস মালিক সহ সকল ড্রাইভারদেরকে আমি অনুরোধ করছি, ছাত্রদেরকে আসুন আমরা সবাই মিলে আমরা যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ আছে আমি জনগণকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব আমরা নিজেরা সোচ্চার হই যেন আমরা ফুট ওভারব্রিজ দিয়ে চলি। এটা আমাদের একটি দায়িত্ব। আমরা যেন কোনো প্রাণ যেন না হয়, প্রাণ যেন না হারায়। আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ দরকার অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভার ব্রিজগুলো আমরা করতে পারি। এই ব্যাপারে আমি আমাদের ডিএনসিসি কে নির্দেশ দিয়েছি। আমি অনুরোধ করব ডিএমপি কে যে কিভাবে চিহ্নিত করা যায়, আমাদের কোন কোন জায়গায় করলে আমাদের সুবিধা হয়। আমি মনে করি যে আজকে এই ফুট ওভার ব্রিজটা এখানে করে দেওয়ার পরে জনগণ উপকৃত হবে এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ছোট ভাই আবরার আহমেদের মৃত্যুতে। তার শোকসন্তপ্ত পরিবারকে আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে তোমরা তোমাদের স্ব শিক্ষা অঙ্গনে ফিরে যাও। তোমাদের 10টি দাবি আমার কাছে দেওয়া হয়েছে লিখিত গতকাল। আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি। যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ ঢাকার শহর জন্য করতে পারি। এই ব্যাপারে আমি আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের ডিএমপি কমিশনার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে যত দ্রুত সম্ভব নিরাপদ সড়ক যেন আমরা ফিরে পাই, এই ব্যাপারে আমরা যেন সবাই যেন একসাথে কাজ করতে পারি, এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গতকাল রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনাস্থলে একটি ফুট ওভার ব্রিজ উদ্বোধন করে সেখানে কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশে উন্নত মানের সফটওয়্যার তৈরি হচ্ছে, কিন্তু দুর্বল বাজারজাতকরণ প্রক্রিয়ার কারণেই বিদেশের বাজার ধরতে পারছে না বাংলাদেশের কোম্পানিগুলো। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সফট এক্সপোর সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। তারা বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ভালো পণ্য নিয়ে বাজারজাত করতে পারলে সহজেই বাজার দখল করা সম্ভব। এক্ষেত্রে স্বল্প পরিসরে কাজ করে আস্থা অর্জন জরুরি। সেমিনারে বাংলাদেশের প্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানির প্রতিনিধিরা অংশ নিয়েছে। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1300 মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। দেশে ভবিষ্যতে অতি দারিদ্র্য বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। হজে যেতে ঢাকা থেকেই আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছে সৌদি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক। এবং ফেনীতে জালিয়াতি করে প্রায় 8 কোটি টাকা হাতিয়ে লাপাত্তা ঢাকা ব্যাংক কর্মকর্তা। অর্থ উদ্ধারে ব্যাংকে ধর্ণা দিচ্ছেন গ্রাহক, পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।